আমি আজকে আসলে একটু কারণ বাজারে গিয়েছিলাম নিজে যে দেখার জন্য। আর বাসার একটু কাজ ছিল। আমি আসলে বেসিক্যালি এই সয়াবিন তেল কিনতে গিয়েছিলাম, জিনিসটা আমি সরাসরি বললাম। এবং আমার কি অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি দেখেছি ওখানে সয়াবিন তেল আসলেই কারণ বাজারে, যেখানে নাকি ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে বলা হয়, এর কিচেন মার্কেট কিন্তু খুবই বিখ্যাত। এখানে সব কিছু পাওয়া যায়, অনেক মানে পাইকারি দরেই পাওয়া যায়। আমরা নিয়মিত ওখান থেকে কিনি। আমি সয়াবিন তেল পাচ্ছিলাম না। আমি একাধিক দোকানে গিয়েছি, অনেকে আমাকে চেনে, যে কোনো কারণে হোক হয়তো চেনে, বিভিন্ন মিডিয়ায় দেখে বলেই হয়তো চেনে, আমার সঙ্গে ভালো ব্যবহার করছি। কিন্তু যে আমি তাকে বলছি সয়াবিন তেল আছে, উনি কিন্তু আমাকে দিচ্ছেন না। তারপরে একজন লোক আমাকে বললেন, ভাই আপনাকে কেউ সয়াবিন তেল দিবে না। আমি বলছি কারণটা কি? ওই আছে সবার কাছেই, কম কম আছে, এবং যেটা আছে সেটার দাম বেশি। আপনাকে বেশি দামে তারা আপনার কাছে চাইতে পারবেন না, এই জন্য আপনাকে দিবে না, আপনি পাবেন না। তারপর আমি বসে কিনলাম। আমাকে একজন দেখা দিল, ওই দোকানে যান, ওই দোকানে গেলে তেলই বিক্রি করে। তবে ওইখান থেকে আমি দোতলা থেকে সয়াবিন তেল কিনলাম। এবং বলা বাহুল্য, আমি বেশি দামে কিনেছি। নর্মালি যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি দামে কিনেছি। কেন বেশি দাম তারা নিয়েছে? তাদের বক্তব্য হলো, আমরা তো বেশি দামে পেয়েছি, আমাদেরও তো কিনতে হয়েছে বেশি দামে। আমরা ওই দামের চেয়ে ম্যাক্সিমাম, আমি 5 লিটারের একটা বোতল কিনেছি, ওই আমরা ম্যাক্সিমাম 5 লিটার আমি 10 টাকার মতো প্রফিট করি। এই যে আমার অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা কিন্তু এই রাফায়েল দাসের যে অভিযোগ তার সঙ্গে মিলে যাচ্ছে। এবং আমি কাঁচা বাজারে একটু ঢু মেরেছিলাম, আসলে হচ্ছেটা কি? প্রত্যেকটা জিনিসের দাম ভাবাই যায় না। আপনি চিন্তাই করতে পারবেন না, এই দামে 80 টাকা দামে আলুর কেজি 80 টাকা। আপনি সর্বশেষ কবে কিনেছেন আপনি জানেন না ভাই। এখন আলুর দাম বেশি কেন, এটা নিয়ে কখনো ভেবেছেন আপনারা? কেন বেশি বলেন তো? আলু তো বরাবর যে উৎপাদন হয় এবার তাই হয়। আলু পচেও যায় না, আলু বেশিরভাগই হিমাগারে রাখা হয়, হিমাগার থেকে আলু নিয়ে এসে বিক্রি করবে, প্রতিবার তাই করে, একই পদ্ধতি। তাহলে এবার আলুর দাম বেশি হবে কেন? মূল কারণটা হচ্ছে এবার আলুর চাহিদা বেশি। কেন চাহিদা বেশি? চাহিদা বেশি এই কারণে মানুষ অন্য অন্য জিনিস খেতে পাচ্ছে না। মানুষ অন্য অন্য শাকসবজি কিনতে পারেনি দামের কারণে। সবাই সবজি হিসেবে বলেন, খাদ্য হিসেবে বলেন, আলুটাই বেশি কিনেছে, যে কারণে আলুর চাহিদা বেশি। এটাই নিয়ম। আপনি যখন একটা অনটনের মধ্যে পড়ে যাবেন, ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন, তখন কিন্তু একটার সঙ্গে কিন্তু আরেকটা ইন্টার রিলেটেড। একদিকে দাম বাড়াবেন, অন্যদিকে চাহিদা বেড়ে যাবে, মানুষ অন্যটাতে পোষাতে চাইবে। যে প্রতিদিন হয়তো সবজি মানে বিভিন্ন রকম নানা রকম সবজি কিন্তু, টমেটো কিন্তু, অথবা বেগুন কিন্তু, অথবা অন্য কোনো সবজি কিন্তু, যেটা দেশে মাছের তরকারি রান্না করতো, এখন তারা সব জায়গায় আলু লাগিয়ে দিছে। তবে ওটা তারা কিনতে পারছে না। আলুর চাহিদা বেড়ে গেছে, আলুর সাপ্লাই কমে গেছে। সাপ্লাই যা ছিল তাই তো। এরপর আলু আমদানি করার কথা বলা হচ্ছে, সরকার শুল্ক তুলে দিয়েছে, তারপরেও কমেনি। এটা স্বাভাবিক, কারণ এমন সরকার এই জিনিসটা ক্রাইসিসটা এমন একটা সময় হয়েছে যে নতুন আলু আর কয়েকদিন পরে উঠতে শুরু করবে। কাজে এখন তো আমদানি করে ধরা খাবে না। বিষয়গুলো কিন্তু সিম্পল। কেন ঘটছে এগুলো, কেন ঘটতে দেওয়া হচ্ছে? আরেকটা ঘটনা বলি আমি। আমার গলিতে, যে দোকানটা, গলির একটা দোকান আর কি, ছোট একটা দোকান, ওখানে তো মুদির দোকান সবই পাওয়া যায়। ওই দোকানের যিনি মালিক, তিনি আমাকে বলছিলেন, ভাই ক্রাইসিসটা কোন পর্যায়ে, কেমন? যে আমার যে বাকির খাতা, এই বাকির খাতায় আপনি যদি তাকান তাহলে দেখবেন যে আমার এই বাকির খাতা অনেকে আছে যারা নাকি গার্মেন্টসে চাকরি করে, ছোট ছোট চাকরি করে, তারা এখান থেকে সারা মাস বাকি নেয়, নিয়ে বেতনটা পেয়ে বাকিটা শোধ করে দেয়। এখন এই বাকির খাতা এখন মানে মাসের শুরুর দিকে, আজকে 6-7 তারিখ হয়ে গেছে, এটা কিন্তু ভরা, কেউ শোধ করতে পারছে না, কারণ তারা বেতন পাচ্ছে না, বেতন পিছিয়ে যাচ্ছে, ইনকামের সঙ্গে ব্যয় মিলানো যাচ্ছে না। সাধারণ মানুষদের এই অবস্থা। তো এসব দেখে আমি আজকে একটু ভাবার চেষ্টা করলাম আসলে হচ্ছেটা কি। তো আমি আজকে সকালে আমার এই পেজে আমি একটা জরিপের আয়োজন করেছিলাম। সেই জরিপে আমার প্রশ্ন ছিল যে, দেখুন আমরা তো আমাদের বাণিজ্য মন্ত্রী, আগের বাণিজ্য মন্ত্রী পারছিলেন না, সালেউদ্দিন সাহেব, নতুন একজন বাণিজ্য মন্ত্রী নিয়োগ করা হলো, শেখ বশিরউদ্দিন। এবং উনি নাকি খুবই স্মার্ট লোক, খুবই লেখাপড়ার লোক, এবং ব্যবসায়ী, খুব ভালো বুঝেন, এরকম অনেক কথা শুনলাম ওনার সম্পর্কে। আমার অনেক পরিচিত লোকজনই বললেন, একবার ওনার সঙ্গে দেখা করে কে মুগ্ধ হয়ে গেছেন সেটাও আমাকে বললেন। সবই শুনলাম। এত স্মার্ট ব্যক্তি, ওনার নিয়োগ কিন্তু হয়েছে 1 মাসের উপরে, প্রায় 1 মাস, 1 মাসের মতো কয়েকদিন বাকি আছে। এই 1 মাস ধরে ওনার নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের পর কি কোনো চেঞ্জ হয়েছে? 1 মাসে কি কোনো উন্নতি হয়েছে? কিচ্ছু হয়নি। যেমন আমি এইটা নিয়েই আজকে একটা জরিপ করেছিলাম। আমার জরিপের প্রশ্ন ছিল যে, দ্রব্যমূল্য নিয়ে প্রবল সমালোচনার মুখে প্রায় 1 মাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এই 1 মাসে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বলে কি আপনি মনে করেন? আমি এটা দিয়েছি
11 ঘন্টা আগে, এবং এই 11 ঘন্টায় এখানে 25,000 ভোট পড়েছে, এবং এই 25,000 ভোটের মধ্যে মাত্র 5% লোক বলেছে, 5% লোক বলেছে অনেক উন্নতি হয়েছে আগের তুলনায়, 12% লোক বলেছে মোটামুটি উন্নতি হয়েছে, 19% লোক বলেছে কোনো উন্নতি হয়নি, আর 64% লোক বলেছে পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে। তাহলে এত হাই ভোল্টেজ বাণিজ্য মন্ত্রী দিয়ে আমি করবোটা কি? আপনি এত বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব আপনি নিতে গেলেন কেন, যেটা আপনি পারবেন না? দায়িত্ব নেওয়ার সময় আপনার হুঁশ ছিল না যে এটা আপনার কাজ না? সাধারণ মানুষের দুঃখ বোঝেন আপনি? বোঝা আপনার পক্ষে সম্ভব? পারেন নাই, মিজারেবলি ফিল করেছেন আপনি। আমি মনে করি এই লোকের যদি আত্মসম্মান থেকে থাকে, ওটা পদত্যাগ করা উচিত, যে আমি পারছি না। 1 মাসের মাথায় ওটা পদত্যাগ করা উচিত, যে 1 মাসের মধ্যে আমি বুঝতে পেরেছি। এতটুকু হুঁশ অন্তত পক্ষে আছে, এতটুকু জ্ঞান অন্তত পক্ষে আছে যে 1 মাসের মধ্যে বুঝতে পেরেছে। আর যদি নিজের ধান্দার কারণে মন্ত্রী হয়ে থাকেন তাহলে অন্য কথা, তাহলে ওকে চোখে মুখে অপমান করলেও সে যাবে না। এটা হলো আমাদের দেশের নিয়ম।